আমি আবার অনুরোধ করব বাণিজ্য মন্ত্রণালয়ের থ্রুতে যে ওনারা যেন এই কাজটা করেন। আর আমাদের এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম হলো যে 17 প্লাস্টিক আইটেম নিষিদ্ধ করার জন্য একটা তালিকা প্রণয়ন করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় থেকে এটা চেষ্টা করা হচ্ছে যেন এটা ফেজ ওয়াইজ যেন এটা বন্ধ করা হয়। আমি উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব যে বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, ডিসিবি এবং ইভেন বন মন্ত্রণালয় নিজেও প্লাস্টিকের অনেক পণ্য ব্যবহার করেন। অতএব এটা বিবেচনা করতে হবে যে প্লাস্টিক যুগ, এটা প্লাস্টিক ছাড়া আমরা কোনো অবস্থাতে সার্ভাইভ করতে পারবো না। আমাদের প্যাকেজিং বলেন সব। সামান্য একটা উদাহরণ বলি, মুড়ি। আজকে মুড়ি আমরা কিভাবে কয়েক বছর আগে দেখতাম, এখন মুড়ি একটা ফরম্যাটে আসছে, প্যাকেজিং আসছে, মুড়ির শেলফ লাইফ বেড়েছে। আপনি মনে করেন মিল্ক বিটার দুধ, তরলীকৃত দুধ আমরা যেভাবে প্যাকেজিং করি প্লাস্টিকের, উপরে সাদা থাকে, ভিতরে কালো থাকে। কেন কালো থাকে? টু প্রিভেন্ট দ্য রেডিয়েশন, যেন দুধটা যেন সকাল নষ্ট না হয়। আয়োডাইজ সল্ট প্লাস্টিক প্যাকেজিং ছাড়া কোনোভাবেই আয়োডিন থাকবে না, আয়োডাইজ করা যাবে না। মেডিসিনের বেলায় একই রকম প্রযোজ্য। আমি যখন বলতে থাকলে অনেক আইটেম বলতে পারবো। সর্বশেষ বলি যে এডিবল অয়েল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম, যেটা নিয়ে আমরা সবসময় প্রবলেম ফেস করি। এডিবল অয়েলের মধ্যে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় একটা প্রকল্পের আন্ডারে ওনারা ভিটামিন এ অ্যান্ড ডি যুক্ত করতে চাচ্ছেন। এ অ্যান্ড ডি যদি ভিটামিনে যুক্ত করেন এবং এটা যদি প্যাকেজিং করে যদি ওনারা বিক্রি করেন, তাহলে এটা নন ট্রান্সপারেন্ট প্লাস্টিক কন্টেনারে হতে হবে যাতে রেডিয়েশন না আসে। তো এইটার জন্য প্যাকেজিং দরকার। সুতরাং পরিবেশ মন্ত্রণালয় যে 17টা আইটেম ব্যান করছে, আমি বলবো যদি পলিসি মেকাররা যদি দেখেন খাদ্য নিরাপত্তা আইন, ওনারা যদি দেখেন বিএসটিআই আইন, ওনারা যদি দেখেন ভোক্তা অধিকার আইন, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রচেষ্টা যেটা সিন্ডিকেশন না রাখা এবং প্রাইসের মূল্যটা সঠিক থাকা। এনি প্যাকেজিং আইটেমে কিন্তু এমআরপি লেখা থাকে, এমআরপির উপরে অথবা কমে কিন্তু রিটেলার সেল করতে পারে না। এবং আমি যতদূর জানি বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছেন যে সব ধরনের কমোডিটিস প্যাকেজিং করে সেল করার জন্য। তো এইটাও কিন্তু স্ববিরোধী, সরকারের নীতির স্ববিরোধী। তো এই 17টা আইটেম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় যেন তাদের যে সেল আছে অথবা EC4 যে প্রজেক্টের আন্ডারে, বিকজ সেখানেও কিন্তু কিছু ফান্ড যদি ওনারা সহায়তা করেন EC4 থেকে এই স্টাডিটা করা যেতে পারে, তাহলে আমরা এই সত্যিকার ইকোনমিক ইম্প্যাক্টটা বুঝতে পারবো যে 17টা আইটেম ব্যান্ড হলে কি হবে। সর্বশেষ আমি বলি যে বিপিজিএমইএ আমাদের FBCCI-তে বিপিজিএমইএর একটা আমাদের অটোমেটিক বোর্ডে যাওয়ার একটা অধিকার ছিল। তো সেটা সংস্কার, FBCCI আইন সংস্কার হবে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এটা FBCCI এর সংস্কারটা করছেন। আমি অন্যকে সর্বতভাবে আমার 2000 মেম্বারদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে যেহেতু প্লাস্টিক সেক্টর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর, আজকে 8000 হেক্টর জমিতে গ্রিন হাউস চাষ হয়, হাইড্রোপনিক চাষ কিছুদিনের মধ্যে শুরু হয়েছে কিংবা হচ্ছে, অল উইদাউট প্লাস্টিক নট পসিবল। তো সব বিবেচনা করে প্লাস্টিক সেক্টরে পলিসি মেকিং এর জন্য FBCCI-তে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যেন ওনারা বিবেচনায় নেন। এই বলবো। আমি যেহেতু সময় কম, অনেক কিছু বলার ছিল, বলা সম্ভব নয়। মাননীয় উপদেষ্টার আরেকটা রাষ্ট্রীয় কাজ আছে। তো আপনাদের উপস্থিতির জন্য প্রেস মিডিয়াকে ধন্যবাদ যে আপনারা আসছেন, আমাদের কাভারেজ দিচ্ছেন। মাননীয় উপদেষ্টা মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আপনারা কাভারেজ করবেন সঠিকভাবে এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে সহায়তা করবেন। আমরা যারা আছি প্লাস্টিক পণ্যটা ব্যবহার করার পরে আমাদের বর্জ্যটা যেন আমরা সঠিকভাবে সঠিক জায়গায় ফেলি, যত ফেলি না। এটা আপনার আমাদের দায়িত্ব, আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য এটা আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir, for your valuable speech on plastic sector. Now, may I request Mr. Akhailin, Executive Director Overseas Yogurt Trade and Marketing Service Company Limited, to deliver his welcome address. Thank you. Honorable Advisor of Minister of Commerce, Mr. Sheikh Bashiruddin, respectable FCCI President, Mr. Jashimuddin, DPD EC4J Minister of Commerce, Mr. Sheikh Mohammed Abdul Rahman, and respectable BPGMEA President, Mr. Shamin Ahmed,
and distinguished members of BPGMEA, media friends, ladies and gentlemen, Assalamu alaikum. On behalf of Yorkcrest Trade and Marketing Service Company Limited, it's really an honor to welcome all of you to the grand opening of IPF 2025. And your presence here is deeply appreciated. And I sincerely thank you for joining us today. Over the years, IPF has grown into a premier platform for the plastic, printing, and packaging industries, not only in Bangladesh, but also across the region. And this year, we proudly welcome more than 390 exhibitors spanning 18,000 square meters with 800 booths, showing the cutting-edge innovations from injection molding, extrusion lines, to packaging and printing technologies. And this exhibition is more than just a showcase. It is a hub for innovation, collaboration, and industry advancement. It offers local manufacturers the opportunity to adopt new technology, optimize production, and enhance efficiency, contributing directly to the industry's growth. And at this moment, I would like to extend my heartfelt appreciation to our esteemed partner, BPGMEA, for their strong support and dedication to making this exhibition a reality. And their commitment and effort has been instrumental in ensuring the success of IPF 2025, and we deeply value this collaboration. Last but not least, I wish all of you a fruitful and successful participation in IPF 2025. Thank you. Dhonnobad. Thank you, Mr. Akhailin. অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শামীম আহমেদ স্যারকে, প্রেসিডেন্ট বিপিজিএমইএ স্যারকে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট এবং ফুল প্রদান করার জন্য। স্যার, প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দিন স্যারকে ক্রেস্ট এবং ফুল প্রদান করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিপিজিএমএ সভাপতি জনাব শামীম আহমেদ সাহেব। এবার আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি ক্রেস্ট এবং ফুল প্রদানের পর্ব শেষ। ক্রেস্ট এবং ফুল প্রদানের পালা শেষ। এবার আমি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, সভাপতি সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের
17 প্লাস্টিক ফেয়ারের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মিস্টার শেখ বশিরউদ্দিন, মাননীয় অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ কমার্স, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যিনি প্রেসিডেন্ট আমাদের শামীম আহমেদ সাহেব, বিপিজিএমই এর প্রেসিডেন্ট, এবং উপস্থিত আছেন আমাদের অনেক কলিগরা, আমাদের প্লাস্টিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টরা আছেন, এবং আমাদের রহমান সাহেব আছেন কমার্স মিনিস্ট্রির ইসি ফুডসের, এবং আমার সামনে এখানে আমাদের নেতৃবৃন্দরা আছেন, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা, প্লাস্টিকের ব্যবসায়ীরা, আমাদের বিসিসিআইয়ের নেতৃবৃন্দরা আছেন, বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আছেন, এবং আমাদের পার্টিসিপেন্টরা আছেন এই মেলাতে অংশগ্রহণকারী, এবং আমাদের মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে শামীম ভাই তার বক্তব্যে মোটামুটি বলে গিয়েছেন। আমি শুধু বলতে চাই, আমাদের যিনি আজকের প্রধান অতিথি উনি আমাদেরই মানুষ, আমাদের গোত্রের মানুষ, আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে উনি অ্যাডভাইজার হয়েছেন। তো সুতরাং উনি ব্যবসায়ীদের যে প্রবলেম তিনি অবশ্যই জানেন। আমি মনে করি বাংলাদেশের প্লাস্টিকের যে সেক্টর, এই সেক্টর কিন্তু অত্যন্ত পটেনশিয়াল একটা সেক্টর। আপনারা জানেন যে আমেরিকাতে এবং ইউরোপের এবং আমেরিকাতে এবং ইউরোপ, জাপান, যে সকল ডেভেলপ কান্ট্রিগুলি আছে, এদের মোটামুটি অ্যাভারেজ প্লাস্টিকের কনজাম্পশন হচ্ছে 80 থেকে 100 কেজি। বাংলাদেশের প্লাস্টিকের কনজাম্পশন কিন্তু এখনো অ্যাভারেজে হয়তো 9 থেকে 10 কেজি। তো একটা দেশের ডেভেলপমেন্ট বিচার করা হয় প্লাস্টিকের কনজাম্পশন দিয়ে। এর কারণ হচ্ছে প্লাস্টিক হচ্ছে এমন একটি আইটেম যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসাবে ফরওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলিকে সাপোর্ট দেয়। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসকে প্রতিদিনে আমাদের যে সকল জিনিস লাগে সেখানে আমাদের ইউজ হয়। ইভেন আমাদের গায়ে যে এই সিনথেটিকের কাপড়টা, সেটাও কিন্তু পেট্রোকেমিক্যাল প্লাস্টিক বেসড প্রোডাক্ট থেকে, আপনার মেড প্রোডাক্ট যেটাকে আমরা বলি ম্যানমেড প্রোডাক্ট। ম্যানমেড প্রোডাক্ট হচ্ছে প্লাস্টিক সিনথেটিক প্রোডাক্ট। এবং আমাদের পরিবেশকে আমরা সিরিয়াসলি কাজ করছেন প্লাস্টিক থেকে। যে আমাদের, আপনারা শুধু একটি উদাহরণ দিই যে 5টা প্লাস্টিকের চেয়ার দিয়ে একটা গাছ কাটানো বন্ধ করা যায়। তো সুতরাং এই যে জায়গাটুকু, এখানে আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি অত্যন্ত কাজ করছেন। প্রায় 6000 প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ছোট বড় মাঝারি ইন্ডাস্ট্রি, এখানে প্রায় 12 লক্ষ লোক এখানে কর্মসংস্থান হয়েছেন এই সেক্টরে। আমি প্লাস্টিক অ্যাসোসিয়েশনের অনেকদিন প্রেসিডেন্ট ছিলাম। আমরা যখন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের, আমাদের মোটামুটি বাংলাদেশের এখন বড় বড় গ্রুপগুলি সবাই কিন্তু এই সেক্টরে ইনভেস্ট করেছেন। বড় বড় সবাই কিন্তু এই সেক্টরে ইনভেস্ট হয়েছেন, কারণ বিভিন্ন কারণে হয়েছেন। কেউ যদি বেভারেজ ইন্ডাস্ট্রি করে থাকেন তার প্যাকেজিংটা কিন্তু প্লাস্টিকের, যিনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করে থাকেন তার প্যাকেজিংটা প্লাস্টিকের, ফুড ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট সবই প্লাস্টিকের। আজকে যে আমাদের লাইফ এক্সপেকটেশন যে বাড়ছে, আমাদের মাথাপিছু আয় যেটা বাড়লো, মাথাপিছু আপনার বয়স যেটা বেড়েছে, হাইজেনিক প্রোডাক্ট কিন্তু প্যাকেজিং থেকে আসে। আমরা একসময় দেখতাম বিস্কিটের প্যাকেট 2-3 দিন পরে বিস্কিট ড্যাম হয়ে যেত, এখন কিন্তু 1 বছরও বিস্কিট ড্যাম হয় না, বিকজ অফ দি প্যাকেজিং। তো যাই হোক, এই সেক্টরটা অনেক পটেনশিয়াল, ইভেন এক্সপোর্টে। শামীম ভাই যেটি বললেন, প্রায় $2 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, ডিমড এক্সপোর্ট এবং সরাসরি মিলিয়ে। এই বছর মনে হয় এক্সপোর্টে প্রায় গত বছরের প্রায় 29% গ্রোথ ছিল প্লাস্টিকের এক্সপোর্টে। আমাদের অন্যান্য এক্সপোর্টের গার্মেন্টসের গ্রোথ ছিল মনে হয় 7% বা সামথিং। এবং হিউজ পটেনশিয়াল আছে আমাদের এক্সপোর্টের। আমরা যারা এক্সপোর্টের সাথে সম্পৃক্ত, প্রচুর সম্ভাবনা, বিশেষ করে ইউরোপের এবং আপনার আমেরিকান মার্কেটে।
চায়নাতে আমেরিকার যে নতুন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে যে 10% তারা ট্যাক্স ইম্পোজ করেছেন, এতে যে বাংলাদেশের এক্সপোর্টটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমেরিকান মার্কেটে। এই অবস্থানে আমি মনে করি এই সেক্টরটা খামাকা আমরা কতগুলি নেতিবাচক মানে ইয়েতে আমরা প্রপাগান্ডাতে আমরা আছি। আমি মনে করি আসুন আমরা পরিবেশকে বাঁচাই। অফকোর্স পরিবেশই যে আমাদের কনসার্ন, কারণ আমাদের দেশটা ছোট, এখানে আমাদেরকে কনসার্ন হইতে হবে। আমি অনুরোধ করবো আমাদের ইন্ডাস্ট্রির মালিক ভাইদেরকে, আপনারা আপনাদের ইন্ডাস্ট্রিগুলিকে 100% কমপ্লায়েন্স করতে হবে, আপনাদের প্রোডাক্টগুলিকে কোয়ালিটি করতে হবে, আপনাদের মাধ্যমে যেন পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত না হয়, আপনারা যেন পরিবেশকে কোনোভাবেই ক্ষতি না হয়। আমি মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি শুধু দুইটা জিনিস আমাদেরকে এনশিওর করেন। একটি হচ্ছে আমাদের এনার্জিটাকে যদি আমরা এনশিওর করতে পারি, আমাদের এই সেক্টর থেকে কিন্তু আমরা হিউজ পটেনশিয়াল আছে আমাদের এক্সপোর্ট বাড়ানোর। আমরা $2 বিলিয়ন করি, আমি বলতে চাই যে আগামী দেখবেন 4-5 বছরে আমরা হয়তো $5-6 বিলিয়ন আমরা প্লাস্টিক থেকে এক্সপোর্টে যেতে পারি। এই সম্ভাবনা আছে, কারণ আমি এজ এ ব্যবসায়ী হিসেবে আমি যখন এক্সপোর্ট করি এবং বায়ারদের সাথে যখন কথা বলি, সবাই কিন্তু চোখ হচ্ছে এখন বাংলাদেশের দিকে, বাংলাদেশকে কিভাবে প্রোডাক্ট বাড়ানো যায়। কারণ চায়না +1 মানুষ খুঁজে যে কোথায় যাবে, এখন আশেপাশে কে আছে। ম্যানুফ্যাকচারিং দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু জায়গা যেখানে ম্যানুফ্যাকচারিং হাব হইতে পারে, সেটা প্লাস্টিকের জন্য হতে পারে, অন্যান্য আইটেমের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আপনার ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জ্বালানি সক্ষমতা, জ্বালানির প্রাপ্যতা এবং লো কস্টের আপনার এই জায়গাগুলি যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা কোনোভাবেই বাংলাদেশকে দমাইতে পারবে না। তা আমি অনুরোধ করব এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের অ্যাডভাইজার সাহেব, অত্যন্ত ব্যস্ত, তারপরেও উনি এসছেন এবং আমি অনেকদিন পরে আমাদের অনেক ব্যবসায়ীদের সাথে, প্লাস্টিকের ব্যবসায়ীদের সাথে দেখা হয়েছে। আমি যদিও এখন সার্ক চেম্বারের দায়িত্বে আছি, আমার কাজ হচ্ছে রিজনাল বিজনেস বাড়ানো। আমি অলরেডি আমাদের অ্যাডভাইজার সাহেবের সাথে কথা হয়েছে, আগামী মে মাসে আমরা সার্ক বিজনেস কনক্লেভ 8টা দেশকে নিয়ে বাংলাদেশে সার্কের ব্যবসায়ীদেরকে এনে আমরা একটা বিজনেস সামিটের মতো করতে চাই। সেখানে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন এবং আমাদের কমার্স মিনিস্ট্রি এবং আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের পার্টনার হিসেবে কাজ করবেন। এবং আমরা চাবো যে আমাদের প্রোডাক্টটা যেন আমরা আমেরিকাতে না পাঠিয়ে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে আমাদের প্রোডাক্ট আরো বেশি পাঠাইতে পারি লো কস্টে। তো সেই সহযোগিতা চেয়ে আমি মাননীয় অ্যাডভাইজারকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবার আমি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি EC4Z প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর শেখ মোহাম্মদ আব্দুর রহমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। Thank you very much. Bismillahirrahmanirrahim. Honorable Advisor, Minister of Commerce, Sheikh Bashiruddin, and distinguished guests on stages and others invitee, Assalamu alaikum. The EC4J project, as you know, this is a flagship project of the Ministry of Commerce, and it is actually focused on the 4 target sectors to diversify the export market. And one of the sector is a very crucial sector is the plastic, and the focus on this project has a key component is the market access support program. And one of the elements of the market access support program is to arrange some fair or support to the organizer of the fair. And the EC4J project is happy to be a part of this fair. And I would like to thank to all to invite us over there in such a podium. Thank you very much. Thank you, sir. Thank you, sir. এবার আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দিন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
মঞ্চ উপবিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলে, আসসালামু আলাইকুম। সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্বের উপস্থিতির জন্য। রাস্তায় আমার অফিসের বাইরেই একটা মোটামুটি বড় সাইজের অবরোধ হওয়ার কারণে আমাকে দিক পরিবর্তন করে ঘুরে আসার জন্য আমার অত্যাধিক সময় লেগেছে। বাট তারপরেও আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বিলম্ব উপস্থিতির জন্য। আমি আলাপ করছিলাম এন্ড দেন আমি জাস্ট বোঝার চেষ্টা করি। আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে জানতে পারলাম যে প্রায় ৬,০০০ প্রতিষ্ঠান কাজ করেন, $২.৫ বিলিয়ন একটা রপ্তানি কার্যক্রম পরিচালিত আছে। যদি এখানে তথ্যের বেশ কিছু অসামঞ্জস্যতা হয়তো রয়েছে, যেটা আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটাকে সংগঠিত আকারে প্রকাশ করার জন্য। At the same time, I can see that there is some identity crisis in the industry. Identity crisis in the sense that যে আমরা অনেক ক্ষেত্রেই plastic being plastic, we get a general criminalized identity. I think there are good plastic and there are bad plastics. And what we need to promote is good plastic and restrain the bad plastic. And either by constraining the use of it or দুঃখিত আমি আবার একটু বাংলায় কথা বলি। আমরা যেগুলো আমাদের পরিবেশের জন্য অবশ্যই খারাপ, এগুলোকে আমাদেরকে এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং আমাদেরকে যে অন্য নতুন যে সম্ভাবনাগুলো আছে, আমাদের সেটা পাট শিল্প হোক বা আমাদের বস্ত্র শিল্প হোক অথবা আমাদের যেসব জিনিস প্যাকেজিং ছাড়া ব্যবহার করা সম্ভব, সেগুলোকে প্যাকেজিং ছাড়াই ব্যবহার করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আপনাদেরকে বলেছি যে আমি বিগত আলোচনাতেও যে আমি নিজেও, যদিও এটার একটা প্রতিবাদ হয়েছে, আমি দেখেছি যে আমি প্রায় 1 মাসের অধিককাল সময় ধরে খোলা তেল খাচ্ছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ইস্যু উইথ দ্য খোলা তেল। সো আমি পার্সোনালি এখনো খোলা তেল কনজিউম করছি। যেটা ব্যবহার করা বা প্লাস্টিক ইজ আ ভেরি ভাইব্রেন্ট সেক্টর। আমরা এখানে যে আন্তর্জাতিক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখানে যারা উদ্যোক্তা হিসেবে এসছেন এবং যারা কাজ করছেন এবং যে রেটে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, আমার মনে হয় এটা আমাদের দেশের একটা অন্যতম সম্ভাবনা খাত। এবং এটাকে এই উপযোগী করার ক্ষেত্রে যেটা পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে আমরা EC4 প্রকল্পের আন্ডারে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যে বিনিয়োগগুলো করা হয়েছে এবং এই ধরনের একটা আন্তর্জাতিক আয়োজন আমার মনে হয় আমাদেরকে অবহিত করবে যে পণ্যের পরিবেশ বান্ধব ভাবে কিভাবে আমরা এটাকে আরো উৎপাদন করতে পারি, বিপণন করতে পারি এবং দায়বোধের জায়গা থেকে, পরিবেশের উপরে দায়বোধের জায়গা থেকে আমরা আরো বেশি রিসাইকেল প্লাস্টিক কিভাবে ব্যবহার করতে পারি এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার জন্য। এবং যত প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে রিসাইক্লিং এর দুনিয়াতে এখন, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি, যে রিসাইকেল প্লাস্টিক কিভাবে ব্যবহার করা যায়, যে কার্বন ফুটপ্রিন্টটা আমরা কিভাবে কমাতে পারবো। এবং যে ব্যাড প্লাস্টিক আছে, এই ব্যাড প্লাস্টিকটা বাদ দিলে যে গুড প্লাস্টিকটা আছে, আমরা জানি যে আমরা আজকে একটা যদি স্বাস্থ্য সেবায়ও যাই, সেখানেও প্লাস্টিক ছাড়া আমার মনে হয় যে মানে আমরা একটা হসপিটালাইজ কন্ডিশনে চিন্তা করতে পারি না। দেয়ার আর লট অফ গুড এলিমেন্টস অফ প্লাস্টিক অ্যান্ড নেসেসারি এলিমেন্টস। এটার উপযোগিতার দিক দিয়ে, নান্দনিকতার দিক দিয়ে এবং প্রয়োজনীয় দিক দিয়ে এর একটা চাহিদা রয়েছে এবং থাকবে এবং হয়তো বাড়বে। সো বাস্তবতাভাবে আমাদের নীতি নির্ধারণ করা দরকার, যার বিনিময়ে আমরা আশা করি যে ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা
নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো, বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করব এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। আমাদের রপ্তানির যে সম্ভাবনা এবং রপ্তানির যে বৈচিত্র্যকরণের যে আমাদের সকলের যে আকাঙ্ক্ষা, এই ক্ষেত্রে প্লাস্টিক আমি নিশ্চিত যে অনেক অবদান রাখতে পারে এবং এই ধরনের মেলা তার সম্ভাবনাকে আরো বাড়াবে। সো আমি এই মেলার যারা উদ্যোক্তা এবং এর যারা অংশগ্রহণকারী, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা এটাও জানেন যে আমরা 2026 সালের নভেম্বর মাসে আমরা এলডিসি গ্র্যাজুয়েট দেশ হতে যাচ্ছি এবং এই এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার ফলে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমাদের যে আমরা যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পাই, এই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস শুধু বন্ধ হয়ে যাবে তা না, আমরা কিন্তু কোনো ধরনের কোনো ইনসেন্টিভও আমাদের সরকার আমরা দিতে পারবো না। তো এটার উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাদের মানে সক্ষমতা, আমাদের উৎপাদনশীলতা, আমাদের প্রোডাক্টিভিটি থেকে শুরু করে আমাদের উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভ হতে হবে। আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে এদের সাথে যদি নিজেদের অবস্থানকে তুলনা করে যেসব জায়গায় আমরা কম্পারেটিভনেস আমাদের আনা দরকার, আমি উদ্যোক্তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে আপনারা কম্পারেটিভনেসের ইনভেস্টমেন্ট করেন, কারণ ভবিষ্যতে কম্পারেটিভনেস না থাকলে দারুণ বিপদে পড়ে যাবেন। সো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আমার বিলম্ব হওয়ার কারণে, এবং আশা করি আমি সকলের সাফল্য এবং এই মেলার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।